This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দুজনে বিশ্বমঞ্চের যুগনায়ক, একজন 19 শতকের, একজন 20 শতাব্দীর। তাদের কথা উঠলেই প্রত্যেকে বাঙালি তথা দেশবাসীর মাথা শ্রদ্ধায় নত হয়ে আসে। তাদের কর্মজীবন ও বাণী আজও হাজার হাজার মানুষকে জীবনের দিশা দেখিয়ে চলেছে। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ ভিন্ন প্রেক্ষিতে ফিরে দেখা যাক সেই দুই মহামানবকে। 12ই জানুয়ারি এবং 23শে জানুয়ারি বাংলা বাঙালি তথা ভারতবাসীর জীবনে এক গুরুত্বপূর্ণ দিন বলা যেতে পারে। দুই বাঙালিকে নিয়ে গর্ব করার দিন। 12ই জানুয়ারি 1863 স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর 23শে জানুয়ারি 1897 নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আর এই দুই ব্যক্তিত্বই বাংলা বাঙালিকে বারবার গর্বের জায়গায় নিয়ে গিয়েছে। সালটা ছিল 1863 12ই জানুয়ারি। দিনটা ছিল সোমবার, ভোর 6:49। ঠিক সেই সময়েই গৌরমোহন স্ট্রিটেই জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। আর আমরা রয়েছি ঠিক তার পৈতৃক ভিটে, পরবর্তীকালে সিমলা স্ট্রিট, ঠিক সেইখানে। আগে এখানকার ছবিটা দেখাতে চাইব। বিবেকানন্দের বিশাল আকার মূর্তি, প্রত্যেক বছরই এখানে এসে অনেক মানুষজন শ্রদ্ধা জানিয়ে যান এবং তার এই পৈতৃক ভিটে, এই বাড়ির ভেতরেই তার জন্ম হয়। রয়েছে শিব মন্দির ওই বাড়ির ভেতর, এবং বিবেকানন্দের এই পৈতৃক বাড়ি এখানে সত্যি দর্শনীয়, দেখবার মতো। এবং বিবেকানন্দের ব্যবহার করা বিভিন্ন সামগ্রী, বিভিন্ন জিনিস এই পৈতৃক বাড়িতে রয়েছে। আমরা ছবিটা দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে। রামকৃষ্ণ মিশন এই বাড়ির দায়িত্বে রয়েছে। একটা সময় এই বাড়ি কার্যত বেদখল হয়ে যেত, সেই সময় কিন্তু রামকৃষ্ণ মিশন এসে দাঁড়ায় এবং বিবেকানন্দের এই পৈতৃক ভিটেকে তারা বছরের পর বছর রক্ষা করে চলেছেন। 1863 সালের 12ই জানুয়ারি এই বাড়িতেই জন্ম হয়েছিল নরেন্দ্রনাথ দত্তর। দিনটা ছিল সোমবার। ঘড়িতে সময় সকাল 6:49। 23 বছর বয়সে সন্ন্যাস নেন নরেন্দ্রনাথ। সন্ন্যাস জীবনের প্রথমে তার নাম হয় বিবিদিশানন্দ, পরে নাম হয় সচ্চিদানন্দ, সব শেষে স্বামী বিবেকানন্দ, যে নামেই জগৎ সংসার তাকে চিনে নেয়। গৌরমোহন মুখার্জি স্ট্রিটে স্বামী বিবেকানন্দর জন্মভিটে একসময় বেহাত হওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত রামকৃষ্ণ মিশনের অনলস চেষ্টায় রক্ষা পেয়েছে ঐতিহাসিক এই বাড়িটি। স্বামী বিবেকানন্দের জন্মের প্রায় 34 বছর পর জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। আর তার জীবনে, অর্থাৎ সুভাষচন্দ্র বসুর জীবনে স্বামী বিবেকানন্দের প্রভাব কতটা ছিল তা নিয়ে নিজেই লিখে গিয়েছেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র তার লেখাতে লিখেছেন, যখন তার বয়স 15 তখনই তার জীবনে স্বামীজির প্রভাব পড়তে শুরু করে। বিবেকানন্দর কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে। কে বুঝছে তাকে, কে বুঝেছে তাকে? অসম্ভব সুগভীর তিনি, জটিল ঋদ্ধময়, ত্যাগে বেহিসেবি, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানের সমুদ্র গভীর, সমালোচনায় অগ্নিবর্ষে, আর সারল্যে শিশু, একেবারে শিশু। এই জগতে তার তুল্য কেউ নয়। আমি কে যে বলবো তার কথা? এই হলো নেতাজির কথায় স্বামীজি। দেশ ও জাতির মর্যাদা রক্ষায় যারা দুজনেই ছিলেন আপোষহীন।
এই পোস্ট ট্রুথের যুগে, এই মিম, টিকটক, টকাটকের বাস্তবতায় এই দুজন আজও যেন বাঙালি জীবনে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছেন। একজন যুগনায়ক, অন্যজন মহানায়ক। বিশেষ এই দুটি দিনেই আমরা তাদের অনেক বেশি বেশি করে স্মরণ করি। আজ আমরাও একটু অন্যভাবে তাদের স্মরণ করার চেষ্টা করব। স্বামীজি নেতাজির পদধন্য এই শহরে, এই বাংলায় তাদের জনপ্রিয়তা নতুন করে মাপার চেষ্টা করব। আসুন এই শহর কি বলছে শোনা যাক। একজন যুব সমাজের জন্য একদম অনেক কিছু অবদান আছে তার। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তো বলাই যায় না, আমাদের দেশটা নাহলে স্বাধীনই হবে না, ঠিক আছে, যদি উনি না থাকতেন আর কি। আর যুব সমাজকে একটা নতুন দিগন্ত দেখেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। জনপ্রিয় যদি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু জনপ্রিয়, কিন্তু টোটাল অ্যাক্টিভিটিস বা ভারতের সম্মান যদি বলেন তাহলে নিঃসন্দেহে স্বামী বিবেকানন্দ। নেতাজি তো উনি যা করেছেন তাতে মনে হয় যে নেতাজি স্বামী বিবেকানন্দ অনেক করেছেন, তার থেকে নেতাজি মানে দেশের জন্য অনেক করেছেন। তার যে সার্থকতা আমার মনে হয় দুটোই অক্ষয় থাকার মতন, কেন কি দুটো ডাইমেনশনের, একই ডাইমেনশনের নয়, এটা তুলনা হতেই পারে না প্রথম কথা। আর বিবেকানন্দ জীবনটাকে ঈশ্বরের পথে কিভাবে চালিয়ে নেওয়া যায়, আর নেতাজি সেটা বলেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বলছেন এই জীবনটাকে দেশের জন্য কিভাবে ত্যাগ করা যায় সেটা বলেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র মোটিভেশন বিবেকানন্দ থেকেই, কথার থেকেই উনি মানে ওনাকেই মানতেন, এবং তার থেকেই যেটুকু আমি জানি তার থেকেই উনি ওনার জীবন ধারণটা করেছেন। বলিষ্ঠতা যেটা ওনার এসছে, দেশের প্রতি ভালোবাসা যেটা এসছে, সেটা বিবেকানন্দের থেকেই পাওয়া। সেজন্য আমার মনে হয় দুটো ডাইমেনশনের, এবং দুটোই অত্যন্ত হৃদয়ের কাছের, এবং সমস্ত পৃথিবীর লোকের হৃদয়ের কাছে, শুধু আমাদের দেশে না, বাংলায় না, পুরো ভারতবর্ষে। আমি পুরো ভারতবর্ষে চাকরি করেছি, পুরো ভারতবর্ষেই দেখেছি বিবেকানন্দেরও সম্মান এবং নেতাজি সুভাষচন্দ্র সম্মান একই জায়গায়। এবং বিশেষ করে খেলার যে জায়গাগুলো আমি দেখেছি, সেখানে আমি খেলার ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত, সেখানে বিবেকানন্দের ছবিও রাখা রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিও রাখা রয়েছে। তো আমি বাঙালি হিসেবে আমার দুটোই খুব সম্মানের, এবং আমি নিজে গর্বিত বোধ করি যে আমি বাঙালি। আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু, কারণ উনি মানে দেশকে স্বাধীন হওয়ার ক্ষেত্রে উনি মানে খুব একটা বড় রোল করেছেন। তো হ্যাঁ, আমার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু। যদি বলি যে দুটো ছবির কথা ধরতে, তার মধ্যে কোন ছবিটা মনে থেকে যাওয়া হলো? একটা হচ্ছে শিকাগো ধর্মসভায় স্বামীজির সেই গেরুয়া বসন, আর একটা হচ্ছে নেতাজি সমস্যা যে ছবি। কোন ছবিটা সবচেয়ে মনে রাখবার? আমার মনে শিকাগো সম্মেলন, ওটাতে যে স্বামী বিবেকানন্দের যে ছবিটা ছিল, সেটা মনে হয় মানে ওটা ভোলার মতো না। দুজনেই জনপ্রিয়, মানে এই কম্প্যারিজনটা আনাই উচিত নয়, কারণ দুজনে অনেক কিছু করেছেন দেশের জন্য। তো আমার মনে হয় যে কম্প্যারিজনটা খুব তুলনাহীন, কারণ উনিও স্বামী বিবেকানন্দ বাংলার জন্য অনেক কিছু করেছেন, এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক কিছু করেছেন। কম্প্যারিজনটা ঠিক হয় না। যদি বলি বাড়িতে কার ছবি, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি স্বামী, কার? দুজনেরই আছে, ওই জন্যই কম্প্যারিজনটা, কারণ আমার মা ছোটো থেকে আমাকে বলেছিলেন কম্প্যারিজনটা ওরমভাবে হয় না। তার সময়কালে নানা নিন্দে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল স্বামী বিবেকানন্দকে। শিকাগো ধর্মসভায় যে বক্তব্য দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন স্বামীজি, সেই ধর্মসভাতে আরেক বাঙালি অংশ নিয়েছিলেন, তার নাম ছিল প্রতাপ মজুমদার। কলকাতার এই ব্রাহ্ম নেতাও সুযোগ পেয়েছিলেন শিকাগোতে প্রতিনিধিত্ব করার। দেশে ফিরে তিনি অবশ্য স্বামীজি সম্পর্কে সমালোচনাই করেছিলেন। উত্তর কলকাতায় বসবাসকালে নরেন্দ্রনাথ দত্তর সঙ্গে পরিচয় ছিল এই ব্রাহ্ম নেতার। সেই প্রতাপচন্দ্র দেশে ফিরে স্বামীজি সম্পর্কে বলেছিলেন, সেই নরেন ছোঁড়াটা যে এখানে ভ্যাগাবান্ডের মতো পথে পথে ঘুরে বেড়াতো, সে এক লম্বা জামা পরে মাথায় পাগড়ি বেঁধে শিকাগো পার্লামেন্টে গিয়ে হাজির। সে আবার বেদান্তের উপর কথা কয়। এইসব জিনিস কি এই যুগে চলে? যত সব বাজে জিনিস। ছোড়া এমনই অসভ্য যে রমণীদের সম্মুখে বসিয়াই
চুরুটু টানিতে লাগিল। আর কি যে লেকচার করে তার মাথা মুন্ডু কিছুই নেই। সময় যত বদলাক এই সময়কালেও স্বামীজির সমালোচক কম নেই। তিনি স্বভাব সন্ন্যাসী না অভাবী সন্ন্যাসী তা নিয়েও খুব তর্ক চলে। থাক সেসব কথা, চলে এসেছি আধুনিক বাংলা সংস্কৃতির কেন্দ্রস্থল বলে পরিচিত রবীন্দ্র সদন নন্দন চত্বরে। নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট থাকে এই এলাকা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় ভিড় এতটাই বেশি থাকে অনেকে এই মুখই হন না। স্বামীজি না, নেতাজিকে নিয়ে আজ আমাদের এই বিশেষ পর্বে কথা বলবো এখানে আসা মানুষজনের সঙ্গে। নেতাজিকে নিয়ে বলতে গেলে তো বাবা, দেশ স্বাধীনের ক্ষেত্রে তো ওনার অবদান ভীষণভাবে উল্লেখযোগ্য। মানে তিনি যেভাবে স্বাধীনতা আনার জন্য লড়াই করেছেন সেটা একটাই উল্লেখযোগ্য এবং আমাদের স্বাধীনতার আসার অবদানের বিরাট একটা বড় ভূমিকা আর কি। ওনার প্রতি তো বাঙালির ইমোশন, এবার কেন কেন বলতে গেলে তো অনেক সময় লাগবে। আছে কিন্তু নেতাজি ফার্স্ট। ওনার রাস্তাগুলো তো শুরুর যে ব্যাপারটা সেইটা তো স্বামী বিবেকানন্দ অবশ্যই বেশি উপদেশগুলো, মানে যে রাস্তা পাওয়ার জন্য যে শুরুটা সেইটা তো স্বামী বিবেকানন্দর জন্যই তো বেশি ভালো লাগার কথা। এবার নেতাজি তো অবশ্যই আছে, এবার নেতাজির ব্যাপারটা হচ্ছে পরের দিকে। হ্যাঁ, ওটা তো পরের দিকে, মানে আমি যদি ফলো করি তো ফলোটা অবশ্যই স্বামী বিবেকানন্দকে আগে ফলো করা উচিত। দুজনের একদম অপোজিট সাইড। একজন জীবনে ভারতবর্ষকে মানে প্রাণ প্রতিষ্ঠা দেওয়ার জন্য নিজে ফাইট করেছেন, আর স্বামীজি ধর্মের দিক দিয়ে জীবনে ফাইট করেছেন। হ্যাঁ, ভারতের ধর্ম স্থাপন করেছেন। শুনে দুইজনে দুই দিক দিয়েই একদম সুপার দুইজনে। স্বামী বিবেকানন্দ যে ছিলেন তিনি যে সন্ন্যাসী, উনি যা যা উপদেশ দিয়ে গেছেন সেগুলো মানে আমাদের মানব জীবনে, যে দৈনন্দিন জীবনে মানব জীবনে সেগুলো খুবই কার্যকরী। তাই না, স্বামী বিবেকানন্দ আমার প্রিয়। আমি কাউকে এরকম করে পার্সপেক্টিভলি চুজ করব না, কারণ কি যেহেতু নেতাজিও আমাদের হয়ে ফাইট করেছে অ্যাজ ওয়েল অ্যাজ স্বামীজিও আমাদের বাংলাকে অনেক নাম করেছে। সো না, আলাদা নয়, দুজনেই সমান। অবভিয়াসলি স্বামীজি, তার আদর্শ, তার চলাফেরা, তার গঠন, তার চারিত্রিক গুণাবলী আমাদেরকে প্রত্যেককে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। দর্শনগতভাবে, দৃষ্টিধারাভাবে, মানে দৃষ্টিধারা যেরকম সেই অনুযায়ী এটা মানে ডিসাইড করা ভীষণ মুশকিল আসলে। দুজনের দুটো দিক এমনভাবে ফোকাসড, যেভাবেই হোক দুজনেই আমাদের কাছে ভীষণ প্রিয়। দুজনেই মানে শান্তর দিক থেকে বলতে গেলে আমি স্বামীজির মোটামুটি ভক্ত, মানে উনি মন শান্তর দিক থেকে খুবই ভালো। আর নেতাজি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইট করেছে, সো নেতাজি আমাদের জন্য অনেকই মানে দুজনেই মনের খুব কাছের, ব্যাস দুজনেই প্রিয়। নেতাজি বেশি প্রিয়। নেতাজি দেশের জন্য দেশপ্রেমী ছিলেন উনি, সেই জন্যই বেশি প্রিয়। আর গান স্বামীজিকেও ছোট করা যাবে না, স্বামীজিও তো যুব সমাজে অনেক কিছু করেছে। দুজনেই দু রকমভাবে প্রিয়, একদম দুজনেই, মানে ওটা কম্প্যারিজন হয় না কখনো। অনেকে বলেন বাঙালি নায়ক মহানায়ক ছাড়া বাঁচতে পারে না, কিন্তু স্বাধীনতার আগে এই পরাধীন ভারতবর্ষে ছিলেন দুই বাঙালি নায়ক। একজন যদি হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আর আরেকজন স্বামী বিবেকানন্দ। আমরা রয়েছি নেতাজি ভবনে। 1940 সাল, তখন ব্রিটিশরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করলেন। প্রেসিডেন্সি জেলের মধ্যে বন্দি রইলেন সুভাষ। এরপর তার অদম্য জেদ, তার শারীরিক অসুস্থতা নাড়িয়ে দিল ব্রিটিশদেরকে। 5ই ডিসেম্বর তাকে পাঠিয়ে দেওয়া হলো এলগিন রোডে, ঠিক যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আর এরপর তার সেই মহানিষ্ক্রমণের পর্ব গায়ে কাঁটা দেওয়ার মতো। সমস্ত পরিকল্পনা করে 1941 সালের 16ই জানুয়ারি এই বাড়ি থেকে মহানিষ্ক্রমণের পথে রওনা দেন সুভাষচন্দ্র বসু। আর ছিল ঠিক এই গাড়িটি, যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িতে চড়েই
আফগানিস্তানের পথে রওনা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ইতিহাসে যা লেখা রয়েছে নেতাজির মহানিষ্ক্রমণ বলে। এই গাড়ি চালিয়েই শিশির কুমার বসু পৌঁছে দিয়েছিলেন বেশ খানিকটা পথ নেতাজিকে। আর নেতাজি ভবন এ কারণেই আজও অনেক ইতিহাসকে সাক্ষী রেখে রয়েছে দৃশ্যপটে। আর এটাই এখানকার ইতিহাস, আর এই ইতিহাস ভুলবার নয়। মহানিষ্ক্রমণের সাক্ষী রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা সেই গাড়ি। বাঙালির দুই বীর সন্তান দুই ক্ষেত্র দিয়ে আমাদের কাছে একটা আলাদা জাগরণ সৃষ্টি করেছে। প্রতিটা বাঙালির স্পর্ধা, বাঙালির রক্ত যে গরম, সেইটা একটা মানে এইটা দুদিক দিয়ে আমরা জনপ্রিয় বলতে পারি। বাট সামনেই 12ই জানুয়ারি আসছে, 23শে জানুয়ারিও আসছে। এই জানুয়ারি মাস কিন্তু বাঙালিরকে অনেক কিছু শিখিয়েছে, বাঙালির স্পর্ধা, বাঙালির জাগরণ, অনেক কিছু। আমি যতটা জানি আমাদের নেতাজিও স্বামী বিবেকানন্দ মার্গেই চলেছেন। উনি ওনাকে মানতেন বলে কোনো প্রশ্নই নেই যে কে উপরে কে নিচে, দুজনই অদ্বিতীয়, দুজন দুটো দিকের। তবে স্বাধীনতা আন্দোলনের দিক দিয়ে নেতাজির গুরুত্ব তো আমাদের কাছে অপরিসীম। সেরকম আধ্যাত্মিক জীবন বা আরও সমস্ত অন্যান্য সামাজিক মানুষের জীবনে বাঁচতে স্বামীজিকেও আমরা অনেক ওপরে বাঙালিদের কাছে রাখি, তাই দুটোকে আলাদা করা যাবে না। অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু কেন উনি দেশের জন্য যে যা করেছেন স্বাধীনতার প্রেক্ষিতে, সেটা তো অবিশ্বাস্য সকলের কাছে। এটা শুধু আমার কথা না, ম্যাক্সিমাম ভারতবাসীর কাছে এটা ভীষণভাবে নাড়া দেয় যে নেতাজি ভারতবর্ষের জন্য যা করেছেন তিনি তার যোগ্য সম্মান পাননি। দুজনেই হচ্ছে আমাদের গর্ব, বাঙালির গর্ব। স্বামীজি যেমন আমাদের হিন্দু ধর্মকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, যে আমাদের হিন্দু ধর্মের একটা এতে গিয়ে বক্তৃতা দিয়ে উনি যেটা আমাদের হিন্দু ধর্ম, আমাদের যে মানে আপনার যেসব নীতি হ্যানা ত্যানা আছে সেগুলো বাইরের দেশকে বুঝিয়েছেন। এদিকে নেতাজি আমাদের সুভাষচন্দ্র বোস আমাদের মানে বোঝাতে শিখিয়েছেন যে আমরাও মানে আমাদের দেশে থাকি, এটা আমাদের অধিকার যে আমাদের এ স্বাধীনতা চাই, এটা সে উদ্বুদ্ধ করেছেন এবং ওনার জন্যই স্বাধীনতাটা ধীরে ধীরে আমরা পেয়েছি। জনপ্রিয় কথাটা এই দুজনের ক্ষেত্রে একদমই অর্থহীন। প্রথমত কারণ জনপ্রিয় আমরা যে অর্থে ব্যবহার করি বর্তমানে, তার ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে এরা, ঠিক আছে? মানে শুধু ভারতবর্ষ নয়, বিশেষ করে স্বামী বিবেকানন্দের কর্তব্য করব সারা পৃথিবীর মানব জীবনের উদ্দেশ্যেই তিনি তার বাণী প্রচার করে গেছেন। সকল মানব জীবন সার্থক হবে তার জীবনের বাণীগুলো অনুসরণ করলে। আমার চোখে বলতে গেলে দুজনই সমান, কারণ দুজনেই মানে ভারতকে একটা অন্য স্তরে রিপ্রেজেন্ট করেছেন। একজন যেমন ভক্তির দিক থেকে অনেক কিছুই শিখিয়েছেন স্বামী বিবেকানন্দ, একদিকে নেতাজি আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামে অনেক সাহায্য করেছেন, অনেক কিছু করেছেন, সেটা খুবই ভালো লাগলো। আজকে আমি ছোটোবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্রের খুব বড় ফ্যান। ওনাকে দেখতে দেখতেই বড় হয়ে ওঠা, ওনাকে আমি আইডল মনে করি। ওনার স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন জিনিসগুলো আমি দেখেছি, ওনার কিছু বইও পড়েছি। তো আমার নেতাজির প্রতি একটা আলাদা রকম একটা টান আছে। আজকের এই পর্বে আমরা এমন দুজনকে নিয়ে আলোচনা করলাম, সাধারণ মানুষের বক্তব্য নিলাম। সত্যি এই দুজনের তুলনা হয়তো হয়ই না। আসলে দুজনের স্ব ক্ষেত্রে
গর্বিত করেছেন ভারতকে। তারা দুজনেই সমান, একজন নেতাজি সুভাষচন্দ্র বসু আর আরেকজন স্বামী বিবেকানন্দ। যেমন আমাদের দু চোখ দু হাতের তুলনা হয় না, ঠিক তেমনই এই দুই ব্যক্তিত্বের বোধহয় তুলনা হয় না। কাউকে ছোট করা, আঘাত করা অন্তত আমাদের উদ্দেশ্য নয়। শুধু আমরা ফিরে দেখলাম এই দুই যুগাবতারকে কতটা মনে রেখেছে এই শহর। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে সুচারু মিত্র, রিক পুরকায়স্থ, আর প্লাস নিউজ, কলকাতা।